আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে অন্তরীকরণ অথবা ডিফারেন্সিয়েশন, যেটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথে আমাদের ইন্টারের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আমাদের হচ্ছে ক্যালকুলাস, এটাকে বলা হয় হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তো আমরা আজকে এই অধ্যায়টা শুরু করব। এটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলা যায় ইন্টার লাইফে, এবং আমরা সামনে যদি আমরা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে আমরা পড়ি, সেই ক্ষেত্রে আমাদের এই ডিফারেন্সিয়েশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা আজকে এটা অবশ্যই শুরু করবো ইনশাআল্লাহ। তো আসা শুরু করা যাক, ঠিক আছে? আচ্ছা, তো অন্তরীকরণ ইংলিশ নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এবং এর আর দুইটা নাম আছে, সেটা হচ্ছে অবকলন আর এটা হচ্ছে ব্যবকলন। এই দুটা হচ্ছে এর নাম আছে। আচ্ছা, তাহলে এখন আমরা জানি অন্তরীকরণ আসলে কাকে বলে। অন্তরীকরণ হচ্ছে কোন একটা ফাংশন অথবা যে কোনো একটা বক্ররেখার একটা ঢাল নির্ণয়, যে কোনো একটা সমীকরণের ঢাল নির্ণয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টার্মস। যে কোনো আমার কাছে একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটার ঢাল নির্ণয় করাই হচ্ছে ওই ফাংশনটার জন্য ওই ফাংশনটার অন্তরীকরণ করা, ঠিক আছে? আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে যেটা হচ্ছে ঢালের সাথে একটা অপরের সাথে রিলেটেড, মানে একটা অপরে বলা যায় যে ভাইস ভার্সা। তো এটা মানে আমি এখন যে সংখ্যা দিব, ওই সংখ্যা দিয়ে আবার ঢালের ক্ষেত্রে আমাকে ওটা ডিফাইন করা যায়। তো ওই সংখ্যাটা কি? সেটা হচ্ছে যে কোনো রাশির পরিবর্তনের হারকে বলা হয় ডিফারেন্সিয়েশন অথবা অন্তরীকরণ। যে কোনো রাশির পরিবর্তনের হারকে, সেটা যে কোনো টাইপের রাশি হতে পারে, তো ওই রাশির অথবা সমীকরণের পরিবর্তনের হারকেই আমরা বলবো হচ্ছে অন্তরীকরণ। আচ্ছা, তো ফার্স্ট কি বললাম, যে অন্তরীকরণ করার অর্থ হচ্ছে যে কোনো ফাংশনের বা যে কোনো কিছুর সমস্যা করতেছে, কোন ফাংশনের ঢাল নির্ণয়, কোন ফাংশনের ঢাল নির্ণয় অথবা যে কোনো রাশির পরিবর্তনের হার, কি? যে কোনো রাশির পরিবর্তনের হার। আচ্ছা, রাশির পরিবর্তনের হার, ঠিক আছে? এই দুইটা জিনিস যখন নির্ণয় করতে বলা হবে, তখনই বুঝবা যে তোমাকে অন্তরীকরণ করতে হবে। আমরা যখন সামনে যত ম্যাথস করবো, ম্যাথ তো করবোই, এবং ওই ম্যাথসে যখন কিছু অ্যাপ্লিকেশন দেখবো, রিয়েল লাইফ যখন এক্সাম্পল গুলো দেখবো, তখনই আমরা বুঝবো যে যখন আমাকে ঢাল নির্ণয় করতে বলা হবে, তখনই আমাকে বুঝে নিতে হবে যে আমাকে অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ অন্তরীকরণ করার অর্থই হচ্ছে ঢাল নির্ণয় অথবা কোনো একটা রাশির পরিবর্তনের হার নির্ণয়, ঠিক আছে? আর পরিবর্তনের হার নির্ণয় করতে তুমি কি বুঝো? আমি তোমার যেমন বুঝাই যে, ধরে নাও তুমি একটা রেস শুরু করছো, ঠিক আছে? তো রেস যখন শুরু করো, তোমার আস্তে আস্তে কি তুমি গতি বাড়াও, ঠিক আছে? তো দেখা যায় যে তুমি যখন প্রথমে যেই দৌড় অথবা যেই স্পিডটা নিয়ে তুমি আগাইছো, একটু সামনে যাওয়ার পর তুমি ওটা আরেকটু স্পিড তুমি বাড়াও, ঠিক আছে? তো এখানে কি হইতেছে? এখানে তোমার যে স্পিডটা, সেই স্পিডের একটা পরিবর্তন হচ্ছে, এবং এই স্পিডটার পরিবর্তনের যখন তুমি হার নির্ণয় করতে পারবা, তখনই সেটাকে বলা হবে হচ্ছে ওই স্পিডের জন্য হচ্ছে ডিফারেন্সিয়েশন। যেমন আমি তোমাকে আরেকটা উদাহরণ দিই। আমরা যে মোটরসাইকেলে যে আমাদের স্পিডোমিটারে যে আমরা আমাদের ইন্ডিকেটর যে থাকে, যে আমাদের 50 কিলোমিটার পার আওয়ার বা এরকম বিভিন্ন আমাদের যে মানে আমাদের দেয়, মান দেয়, তো সেই ক্ষেত্রে এই মানটা মিললে আসে ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে। অর্থাৎ তুমি যে দূরত্ব অতিক্রম করতেছো, সেই দূরত্ব অতিক্রম তুমি কত দ্রুত করতেছো অথবা কত আস্তে করতেছো, ওই দূরত্ব পরিবর্তনের যে হার, সেই দূরত্ব পরিবর্তনের হার নির্ণয় করাই বলা হবে ওই ক্ষেত্রে হচ্ছে ওটার মানে আমাদের ডিফারেন্সিয়েশন নির্ণয় করা। এছাড়াও মনে করো যে আমরা একটা এসি বদ্ধ রুমে আছি। এখন ওই এসি বদ্ধ রুমে মনে করো আমার কত দ্রুত ওই রুমটা ঠান্ডা হইতেছে, অর্থাৎ কত দ্রুত সময়ে আমার টেম্পারেচারটা হচ্ছে পরিবর্তন হচ্ছে, সেই টেম্পারেচার পরিবর্তনের হার নির্ণয় করা, এই হার নির্ণয় করা হচ্ছে একটা ডিফারেন্সিয়েশন। তো সেই ক্ষেত্রে যখন এসি টেম্পারেচার কত দ্রুত পরিবর্তন হইতেছে, কত দ্রুত ঠান্ডা হইতেছে, অথবা যদি আমি একটা পানি গরম দিই, তাহলে পানিটা কত তাড়াতাড়ি সিদ্ধ হইতেছে, অর্থাৎ
কত তাড়াতাড়ি সেটা গরম হইতেছে, সেই টেম্পারেচার পরিবর্তনের হারটাকে মেইনলি বলা হবে কি ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ওই ক্ষেত্রে হচ্ছে ওইটা ডিফারেন্সিয়েশন নির্ণয়। ঠিক আছে, তো এটা যে কোনো সমীকরণের ক্ষেত্রে হইতে পারে। সমীকরণের ক্ষেত্রে যদি বলে যে এই রাশির পরিবর্তনের হার নির্ণয় করো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে যে ওটাকে আমরা রাশিকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, এখন কোনো ফাংশনের ঢাল নির্ণয় করো। আমি এই টপিকটা নিয়ে তোমাকে এখন একটা কয়টা জিনিস দেখাবো। দেখো, মনে করো এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, আমার কাছে এই একটা ফাংশন আছে যেটা হচ্ছে y ইকুয়াল টু fx, এই ফাংশনটা আছে। ঠিক আছে, এটা হচ্ছে y। আচ্ছা, তো এখন মনে করো আমি এই ফাংশনের মধ্যে যে কোনো দুইটা বিন্দু নিলাম। ধরুন আমি এখানে একটা বিন্দু নিলাম p0, আর এখানে একটা বিন্দু নিলাম সেটা হচ্ছে p1, এবং এই দুইটা বিন্দুকে আমরা কি করলাম, একত্রে সংযুক্ত করলাম। সংযুক্ত করার ফলে কি পাইলাম, একটা এই ফাংশনটার জন্য বলা যায় p1 এবং p0, এই দুটো আমি সংযুক্ত করে একটা এই ক্ষেত্রটার জন্য একটা জ্যা পাইলাম। ঠিক আছে, যেখানে এই p0 এর স্থানাঙ্ক হচ্ছে ধরে নিলাম x, y, আর যে p1 আছে সেটার ক্ষেত্রে আমি ধরে নিলাম সেটা হচ্ছে কি x1, y1। ঠিক আছে, তো এই রেখাটার ঢাল মেইনলি কি হয়, এই রেখাটার ঢাল হয় হচ্ছে যেমন y1 মাইনাস y0 বা y ডিভাইডেড বাই x1 মাইনাস x। আচ্ছা, দেখো তো আমি যে এই রেখাটার ঢাল নির্ণয় করলাম মাইনাস হবে, আমি যে এই রেখাটার ঢাল নির্ণয় করলাম এটা কিভাবে করলাম, এটা যেভাবে করলাম সেটা হচ্ছে দেখো আমি এই বিন্দু থেকে সামনে আগে, অর্থাৎ x থেকে একটু সামনে আগে যখন x1 এ গেছি তখন আমি এই বিন্দুটা পাইছি, তাই না? তাহলে এখানে আমার কি x1 থেকে আমার মাইনাস x দেওয়ার লাগছে, অর্থাৎ এখানে আমার x এর যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনটা আমরা দিছি, এবং সেই পরিবর্তনটা হওয়ার কারণে আমার y এর অর্থাৎ ফাংশনের কি চেঞ্জটা আসলো আমরা সেটাকেও নির্ণয় করছি উপরে যে y1 মাইনাস y, অর্থাৎ এখান থেকে এটা যে y এতটুকু যে ডিসটেন্স আমরা এটা নির্ণয় করছি। ঠিক আছে, এখানে যে এতটুকুর মান হচ্ছে y1 মাইনাস y, যখন আমার এতটুকু পরিবর্তন হচ্ছে x1 মাইনাস x। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা কি করছি, ঢাল নির্ণয়ের ক্ষেত্রে x এর নির্দিষ্ট পরিবর্তনের ফলে আমার y এর কতটুকু পরিবর্তন হয়েছে আমরা তা নির্ণয় করছি, এবং তা নির্ণয় করার মাধ্যমে এই রেখাটার আমরা কি করছি, ঢাল নির্ণয় করছি। ঠিক আছে, তাহলে আমরা কি এটা কি এভাবে বলতে পারি না যে x1 মাইনাস x, যেটা অর্থাৎ x এর পরিবর্তনের কারণে আমার y এর কতটুকু পরিবর্তন হয়েছে, অর্থাৎ y এর পরিবর্তনের হার, যেমন সময় আমরা টেম্পারেচার যখন আপ ডাউন করছে তখন আমরা বলছিলাম কি টেম্পারেচার কত দ্রুত পরিবর্তন হইতেছে সময় সাপেক্ষে, আর এখানে হচ্ছে y টা কতটুকু পরিবর্তন হইতেছে x এর সাপেক্ষে। তাহলে y যে রাশি, এই রাশি পরিবর্তনের হারটাই আমরা এখানে নির্ণয় করলাম না এই ঢালের ক্ষেত্রে। আবার যদি আমরা স্পিডের ক্ষেত্রে চিন্তা করি, মনে করো আমার কাছে আমি একটা s1 স্পিড নিয়ে হাঁটতেছিলাম, ঠিক আছে, নির্দিষ্ট সময়ে মনে করো t1 সেকেন্ড সময়ে আমার ভেলোসিটি ছিল s1, ঠিক আছে, আর t2 সময় পরে যায় আমার ভেলোসিটি হলো মনে করো s2। এখন যদি আমি বলি, সরি ভেলোসিটি না, ডিসটেন্স, t1 এ ছিলাম আমি এই s1 ডিসটেন্সে এবং t2 তে ছিলাম আমি s2 ডিসটেন্সে। এখন মনে করো যদি আমি বলি যে আমার বেগ কত, তো আমি সেক্ষেত্রে কি মানে কিভাবে করি, নির্ণয়টা কিভাবে করি, সেই বেগ নির্ণয়টা আমরা এইখান থেকে আমরা কিভাবে করি যে সময় সাপেক্ষে দূরত্বের কতটুকু পরিবর্তন হয়েছে, অর্থাৎ দূরত্বের পরিবর্তনের হার, তাই না? আমরা যদি তখন এভাবে লিখি যে s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1, অর্থাৎ সময় একটা নির্দিষ্ট সময়ের পরিবর্তনের ফলে আমার দূরত্বের কতটুকু পরিবর্তন হয়েছে সেটাই তো বেগ, তাই না? আমার একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার ফলে আমার দূরত্বের কতটুকু পরিবর্তন হয়েছে সেটাই তো হচ্ছে বেগ, তাই না? এটা হচ্ছে কি বেগ। অর্থাৎ তাহলে আমরা বেগের ক্ষেত্রে কি বলতে পারতেছি যে দূরত্বের যে পরিবর্তন সেই দূরত্বের পরিবর্তনের হার কত,
সেই দূরত্বের পরিবর্তনে হারই কি হচ্ছে? বেগ। ঠিক একইভাবে এই ঢালের ক্ষেত্রে আমি যখন এক্স এ ছিলাম, এই পি পয়েন্টে যখন এক্স এ ছিলাম, তখন এই ফাংশনের যে মান, সেই ফাংশনের মান ছিল ওয়াই, এই যে ওয়াই এফ এক্স এর জন্য। আর যখন আমি একটু সামনে দূরত্ব অতিক্রম করছি, দূরত্ব অতিক্রম করা এক্স ওয়ানে আসছি, তো সেই ক্ষেত্রে আমার ফাংশনের মানটা কত হয়েছে? এই যে ওয়াই ওয়ান। যখন আমি এক্স ওয়ানের মান এখানে বসিয়ে দিব, তখন আমার কত আসবে? এটা হচ্ছে আমার ওয়াই ওয়ান আসে, ওয়াই এর মান যেটা আমি ওয়াই ওয়ান ধরছি। তো এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে ওয়াই এর পরিবর্তনের হার এক্স এর সাপেক্ষে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা টার্মস আসবে, সেটা হচ্ছে লিমিট। চলো আমরা দেখি সেটা। এখন ধরে নাও আমি কি করলাম, এটাকে আরেকটু এই সাইডে লিখি। আমি কি করলাম, এই যেটা স্থানাঙ্ক হচ্ছে পি, দেখো পি এক্স কমা ওয়াই। এখন আমি কি করলাম, মনে করো এই যে পি ওয়ান বিন্দুটা যেটা আছে, সেই পি ওয়ান বিন্দুটাকে আমি এইখান থেকে এক্স খুব কাছে আনলাম, এতটাই কাছে আনলাম যে তারা বিন্দু দুইটা প্রায় সমাপতিত হয়ে গেল। এই যে এখানে এই বিন্দুটা ছিল পি বিন্দু, আর এখানে কি পি ওয়ান বিন্দুটা সমাপতিত হইল। তো সেই ক্ষেত্রে আমরা কি পাই দেখো তো, মনে করো যে পি ওয়ান ছিল, পি ওয়ান এর স্থানাঙ্ক কি ছিল? এক্স ওয়ান আর হচ্ছে ওয়াই ওয়ান। এখন মনে করো আমি যদি এই বিন্দুটাকে টাইনা 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 যদি আমি এর একবারে কাছে আইনা ফেলি, এতটাই কাছে আনি যখন, এর মধ্যে বুঝে যাবে যে এর মধ্যে বিন্দুটা সমপতিত হয়েছে। সেক্ষেত্রে যে এই জ্যাটা যেটা থাকে, এই জ্যাটা কি রূপে আসে দেখো, এই জ্যাটা একটা নির্দিষ্ট বিন্দুতে এই যে বক্ররেখাটা আছে, এই বক্ররেখার জন্য একটা স্পর্শক রূপে আসে। কারণ তখন যে পি ওয়ান বিন্দুটা যে ছিল, সেই পি ওয়ান বিন্দুটা হচ্ছে কি পি এর মধ্যে সমাপতিত হয়েছে। এতটাই কাছে আনছি, অর্থাৎ এতটাই কাছে আনছি বলা যায় তাদের মধ্যে যে দূরত্বটা, সেটা মানে একবারে জিরোর কাছাকাছি, 0.00001। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেই ক্ষেত্রে বলতে পারি যে ওই যে পি ওয়ান বিন্দুটা, এই পি ওয়ান বিন্দুটা হচ্ছে পি বিন্দুর উপর সমাপতিত হয়েছে। এবং যদি সমাপতিত হয়, তখন সেই ক্ষেত্রে জ্যাটা কি হবে? এই জ্যাটা হচ্ছে এই একটা নির্দিষ্ট বিন্দুকে আমি স্পর্শক হয়ে যাবে, এই নির্দিষ্ট বিন্দুকে আমি কি স্পর্শক হবে। ঠিক আছে? আর যদি স্পর্শক হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? এভাবে বলতে পারি না যে এক্স এর পরিবর্তন খুব সামান্য হওয়ার কারণে, অর্থাৎ জিরোর কাছাকাছি হওয়ার কারণে, এই যে এক্স এর পরিবর্তন এক্স ওয়ান থেকে যখন সে এক্স এ আসছে, তার পরিবর্তন খুব সামান্য, সেই সামান্যটা ধরে নিলাম আমরা জিরো, কাছাকাছি, জিরোর কাছাকাছি। সে পরিবর্তনটা করতে আমরা ধরলাম জিরোর কাছাকাছি, যখন এক্স ওয়ান থেকে এক্স ওয়ানে আসছে, এক্স এ আসছে। যদি আসে তখন সেইটার ওয়াই মানে অর্থাৎ ওয়াই এর মান কত আসবে, অর্থাৎ ফাংশনটার মান কত আসবে? আমি যদি উপর থেকে ওয়াই অক্ষবর্গ যদি ক্যালকুলেট করি, তখন আমি ধরে নাও ওয়াই ওয়ান মাইনাস ওয়াই। যখন আমরা এই বিন্দুটাকে এখান থেকে ধরে এখানে আনলাম, একবারে কাছাকাছি আনলাম, তখন যখন তাদের মধ্যে দূরত্ব ধরে নাও এই এক্স থেকে এক্স ওয়ান এর দূরত্ব, এখানে এক্স থেকে এক্স ওয়ান এর দূরত্ব, এখানে এক্স থেকে এক্স ওয়ান এর দূরত্ব হবে খুবই সামান্য, যেটা জিরোর কাছাকাছি। এরকম যদি হয়, তখন আমরা বলতে পারবো যে এক্স এর সামান্য পরিবর্তনের জন্য ওয়াই এর কতটুকু পরিবর্তন হয়েছে, সেটাই তো হবে এই রেখাটার ঢাল, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখবো, সেই জিনিসটা লেখার ক্ষেত্রে লিমিট নামক একটা কনসেপ্ট আছে। আমরা লিমিটটা খুব ভালো করে বুঝবো, এটা পরে। ঠিক আছে? তো আগে যদি প্রকাশ করাটা শিখি, যখন আমার এখানে একটা বিন্দু ছিল P1, যেটা স্থানাঙ্ক হচ্ছে x1, y1। ঠিক আছে? এই বিন্দুটাকে যখন আমি ধরে কাছে আনতে 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 পি এর কাছে একবার কাছে আইনা ফেললাম, তখন এর উপর সমাপতিত হইলো বিন্দুটা। সমাপতিত হওয়ার ফলে কি হইলো? এখান থেকে একটা, এখানে যে জ্যাটা ছিল, সেই জ্যাটা বললে এখানে এটা একটা বিন্দুগামী, এই বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুগামী স্পর্শকে রূপান্তরিত হইলো। কেন রূপান্তরিত হইলো? কারণ x এবং এই x1 এর মান এতটাই ক্ষুদ্র, মানে এদের পার্থক্য এতটাই ক্ষুদ্র, এই যে x1 মাইনাস এতটাই ক্ষুদ্র যে এটা প্রায় জিরোর কাছাকাছি চলে যায়। তো সেক্ষেত্রে যখন জিরোর কাছাকাছি চলে যায়, সেক্ষেত্রে তার y এর পরিবর্তনটা কত হবে? এই কারণটাকে আমরা এভাবে লিখি
যে ধরে নাও লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, x টেন্ডস হচ্ছে এই চিহ্ন দ্বারা হচ্ছে টেন্ডস প্রকাশ করা হয়, টেন্ডস অর্থাৎ কোনো কিছু দিকে যাওয়ার প্রবণতা। এই টেন্ডসের কথার অর্থ হচ্ছে কোনো কিছু দিকে যাওয়ার প্রবণতা, অর্থাৎ শূন্যের দিকে যাওয়ার প্রবণতা। অর্থাৎ x এর যে পার্থক্যটা, অর্থাৎ আমি এটাকে ডেল x ধরতে পারি, ঠিক আছে, ডেল x ধরলাম। এই x এর যখন পরিবর্তনটা অতি ক্ষুদ্র হবে তখন এই ফাংশনটা কি পরিবর্তন হয়? ঠিক আছে, বলা হয়েছে যে x এর পরিবর্তন যখন খুবই ক্ষুদ্র হবে তখন, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমার ফাংশনটা যে পরিবর্তন হার সেটা হবে এরকম যে y1 minus y divided by x1 minus x, ঠিক আছে, সরি x আমি যে ফাংশনটা এখানে মুছে দিই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যখন x এর যে পরিবর্তন সেটা যখন খুব ক্ষুদ্র হবে তখন সেই ক্ষেত্রে ফাংশনটার যে পরিবর্তনের হার সেটা কত হবে, যেটা, এবং এখানে x1 minus x এর মানটা হচ্ছে কি অতি ক্ষুদ্র 0, যেটাকে হচ্ছে এটা দ্বারা প্রকাশ করা হইতেছে। এবং আমি যদি এখানে ফাংশন নিয়ে নিই তখন এই কথাটার দ্বারাই এই জিনিসটা ডিফাইন হয়। আমি যদি আরেকটু ভাঙা বলি যে যখন এই x এর এই বিন্দুটা যখন এখানে আসা পড়ে, অর্থাৎ p এর উপর যখন সমানুপাতিত হয় তখন x1 এবং x এর যে পার্থক্য থাকবে সেটা খুবই ক্ষুদ্র থাকবে। সেই ক্ষুদ্র থাকার জন্য আমরা এখানে বলতেছি যে এক লিমিট x টেন্ডস টু 0, অর্থাৎ x এর মান, x এর পরিবর্তনের হার শূন্য, প্রায় শূন্যের কাছাকাছি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ফাংশনটা যে পরিবর্তনের হার সেটা হবে y1 minus y divided by x1 minus x। এটা হচ্ছে লিমিটের কনসেপ্ট। আচ্ছা, এই হচ্ছে লিমিটের কনসেপ্ট, ঠিক আছে। এখন আমরা লিমিট বুঝি, লিমিট যে টার্মটা সেই লিমিট টার্মটা আমরা এখন বুঝবো, ঠিক আছে, লিমিট। আচ্ছা, এটা মুছে দিই, লিমিট টার্মসটা বুঝবো এখন, এবং লিমিট টার্মসটা বোঝার মাধ্যমে dy by dx এই টার্মটা শিখবো আমরা, ঠিক আছে, dy by dx এই টার্মটা আমরা শিখবো। আচ্ছা, তাহলে চলো আমরা লিমিট বুঝি, লিমিটটা আসলে কি, যেটা আমাদের মেইনলি এই অন্তরীকরণ করতে গেলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি লিমিট শেখাটা, সেটা করে আমরা অন্তরীকরণটা ভালোভাবে শিখতে পারি, সেটা হচ্ছে লিমিট, ঠিক আছে। লিমিটটা কি? আচ্ছা, লিমিট জানার আগে তোমাকে কিছু জিনিস জানতে হবে। আমি একটা ঘটনার মাধ্যমে এটা বুঝাই। একটা লেখচিত্র নেই, ধরে নাও এই কোঅর্ডিনেটে ধরে নাও এই কোঅর্ডিনেটে আমার কাছে একটা, এখানে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। ধরে আমার কাছে একটা এরকম একটা ফাংশন আছে, ঠিক আছে। এই ফাংশনটার এই পয়েন্ট হচ্ছে a, অর্থাৎ x এর মান এই পয়েন্টের জন্য a, এটা মনে করো x এর জন্য হচ্ছে b, ঠিক আছে। এখন দেখো তো এই বক্ররেখা যদি আমি y of f of x ফাংশন দ্বারা ডিনোট করি, তো সেই ক্ষেত্রে দেখো কি আসে, এই ফাংশনটা কি কোনো জায়গায় বিচ্ছিন্ন আছে a থেকে b ব্যবধানের মধ্যে? নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই যে ফাংশনটা আছে y f of x, এই যে এই ফাংশনটা হচ্ছে কি a থেকে b ব্যবধানের মধ্যে হচ্ছে অবিচ্ছিন্ন, অর্থাৎ কন্টিনিউয়াস, ঠিক আছে। এই ক্ষেত্রে এই ফাংশনটা হচ্ছে কি কন্টিনিউয়াস, বিচ্ছিন্ন না। কিন্তু ধরে নাও আমি যদি এই টোটাল ফাংশনটা একটা নির্দিষ্ট দিকে যদি আমি কাটে দিই, ধরে নাও এই জায়গাটাতে আমি কেটে দিলাম, এই পয়েন্টটাতে, ঠিক আছে, এই পয়েন্টটাতে আমি কেটে দিলাম, তাহলে এখন দেখো এদের মধ্যে যেহেতু একটা বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে, তাহলে কি আমি বলতে পারবো এখন যে a থেকে b এর মধ্যে এই y of f of ফাংশনটা হচ্ছে কি বিচ্ছিন্ন? না, কারণ হচ্ছে কি এই বিন্দুর মধ্যে অবিচ্ছিন্ন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে a থেকে b এর মধ্যে এই ফাংশনটা অবিচ্ছিন্ন, তাদের মাঝে একটা বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারবো যে এই ফাংশনটার
এ থেকে মনে করো এই এতটুকু ব্যবধির মধ্যে। আচ্ছা, তো দেখো আমি কি বললাম যে এই ফাংশনটা যখন মানে এ থেকে বি বিভূতিতে, যে এ থেকে বি বিভূতিতে হচ্ছে কি এখন অবিচ্ছিন্ন অবস্থায় আছে, কারণ আমি এতটুকু পয়েন্ট হচ্ছে কি এদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করছে এতটুকু পয়েন্ট কেটে দিয়া। ঠিক আছে, তো আমি সেক্ষেত্রে কি বললাম যে এ থেকে এই পয়েন্ট পর্যন্ত অর্থাৎ সি পয়েন্ট পর্যন্ত এই ফাংশনটা এই বিন্দুতে এক্স এর মান হচ্ছে ধরে নাম সি ধরলাম, তো এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এটা অবিচ্ছিন্ন, এবং আবার এইখান থেকে এই পর্যন্ত ফাংশনটা হচ্ছে অবিচ্ছিন্ন, কিন্তু টোটালি এই ফাংশনটা এ থেকে বি পদের মধ্যে হচ্ছে কি বি ব্যবধির মধ্যে হচ্ছে এটা হচ্ছে বিচ্ছিন্ন অর্থাৎ ডিসকন্টিনিউয়াস। তো এই ক্ষেত্রে ধরে নাও যখন এই ফাংশনটা এই বিন্দুতে আমরা ছিলাম তখন সেক্ষেত্রে এক্স এর মান হচ্ছে 1, আমরা যখন এই বিচ্ছিন্নতা যেখানে সৃষ্টি হয়েছে সেই বিন্দুর জন্য আমরা এক্স এর মান ধরলাম 2, এবং লাস্টের যে এই পয়েন্ট এই পয়েন্টের জন্য আমরা এক্স এর মান ধরলাম 3। ঠিক আছে, তো দেখো আমরা ধরলাম এই ফাংশনটাকে এইভাবে ডিনোট করলাম যে এই ফাংশনটা হচ্ছে এরকম, এই ফাংশনটা হচ্ছে কি এরকম। ঠিক আছে, দর্শনের কথা হলাম এরকম। এখন দেখো আমি যখন x1 এ আসি তখন এই ফাংশনটা হচ্ছে কি অবিচ্ছিন্ন। ঠিক আছে, আমি যখন x1 থেকে 2 এর দিকে যাব, 2 এর দিকে যেতে থাকবো এই পর্যন্ত আসার পর আমার কি এই পর্যন্ত হচ্ছে আমার এই ফাংশনটা হচ্ছে কি এতটুকু পর্যন্ত হচ্ছে কি এই ফাংশনটা অবিচ্ছিন্ন থাকবে। কিন্তু যে x সমান 2 এ আসা পড়বে দেখো এই ফাংশনটা ক্র্যাক করতেছে, এই ফাংশনটার মধ্যে বিচ্ছিন্নতা শূন্যতা সৃষ্টি হইতেছে, অর্থাৎ সেই পয়েন্টে x সমান 2 পয়েন্টে এই ফাংশনটা হচ্ছে কি বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। আবার যখন 2 এর পরে আমি আরেকটু সামনে দূরত্বে যাব, অর্থাৎ ধরে নাও সেটা হতে পারে 2.01, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে জাস্ট অল্প একটু সামনে দূরত্বে যাব, তখন কি আমার ফাংশনটা হচ্ছে কি এক্সিস্ট করা শুরু করতেছে, অর্থাৎ সেটার জন্য 2.01 এর জন্য হচ্ছে কি এই ফাংশনটা আবারও কন্টিনিউয়াস হওয়া শুরু হইতেছে, অর্থাৎ ওই ফাংশনটা এক্সিস্ট করতেছে। ঠিক আছে, তো আমি এই জিনিসটাকেই কিভাবে বলতে পারি, দেখো আমি এই ফাংশনের মানটাকে যেটা এতটুকু লিখছি, দেখো এই ফাংশনের মধ্যে যদি আমি 2 বসাই, এই ফাংশনটার x এর মান যদি আমরা 2 বসাই, সেই ক্ষেত্রে দেখো এই ফাংশনটা কি আসবে, নিচে আসবে ধরে নাও 2 - 2, আর উপরে আসবে হচ্ছে কি 2 দুগুণে 4 - 4, অর্থাৎ এর মান হচ্ছে কি 0/0। এই ফাংশনটার ক্ষেত্রে যখন আমরা x এর মান 2 বসাবো তখন কি ওই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, অর্থাৎ আমরা যেখানে বলছিলাম যে এই ফাংশনটা ট্র্যাক করতেছে, হ্যাঁ এই ফাংশনটা এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে, তো সেক্ষেত্রে তো ফাংশন যখন আমরা মান পাবো না, এর জন্য সেই ফাংশনটা সেখানে এই পয়েন্টে অসংজ্ঞায়িত হয়ে যাইতেছে। ক্লিয়ার? কিন্তু যখন আমরা x এর মান 2 এর থেকে একটুখানি সামান্য বড় করব, অথবা 2 এর থেকে একটুখানি এখানে ধরো এখানে এই ক্ষেত্রে একটুখানি ছোট করব, সেটা হতে পারে 1.999, সেই ক্ষেত্রে কিন্তু এই ফাংশনটা কিন্তু অবিচ্ছিন্ন থাকতেছে, সেই ফাংশনটা কিন্তু সংজ্ঞায়িত হইতেছে, অর্থাৎ সেই ফাংশনের একটা মান আমরা পাইতেছি। যেমন কেমন দেখো এখানে যদি x এর মান যদি আমরা 2 না বসাইয়া যদি ধরে নাও 2 এর চেয়ে অল্প একটু ছোট, ধরে নাও 2 এর চেয়ে আমরা অল্প একটু ছোট মান ধরে নাও 1 পয়েন্ট, এখানে আমরা দাগ দিয়ে রাখলাম 1 পয়েন্ট মনে করো 99, অথবা মনে করো 1.999, অর্থাৎ 2 এর থেকে অতি ক্ষুদ্র একটু যদি আমরা মান নেই, অথবা 2 এর থেকে অল্প একটু বড় যেমন 2.01, অথবা মনে করো 2.001, অল্প ক্ষুদ্র জাস্ট একটুখানি বড় মান নেই, সেই ক্ষেত্রে কিন্তু ফাংশনটা আবার কি সংজ্ঞায়িত হয়ে যেতেছে। সেক্ষেত্রে কি ফাংশনটা হচ্ছে কি সংজ্ঞায়িত হইতেছে। কিভাবে সংজ্ঞায়িত হচ্ছে আমরা দেখি, আমরা যদি x এর মধ্যে 1.99 বসে তাহলে কি আসে দেখো মানটা, এই ফাংশনের ক্ষেত্রে যে এই ফাংশনের ক্ষেত্রে মানটা কি আসে দেখো 1.99 স্কয়ার ডিভাইডেড বাই 1.99 স্কয়ার - 4 ডিভাইডেড বাই 1.99 - 2, তাহলে এখানে এটার মান কত আসবে দেখো 1.99 স্কয়ার - 2 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই হচ্ছে কি 1.99 - 2, দেখো এই ক্ষেত্রে আমার মান আসছে কি 3.99, অর্থাৎ যখন 2 এর থেকে অল্প একটু ক্ষুদ্রতম মান আছে সেই ক্ষেত্রে কিন্তু আমার ফাংশনটা কি মান আসতেছে, অর্থাৎ ফাংশনটা এক্সিস্ট করতেছে, ফাংশনটা সেখানে অবিচ্ছিন্নতা প্রকাশ করতেছে, এটার অর্থ হচ্ছে এটাই। আমরা আমাদের ফাংশনের মান 1.999 অর্থাৎ 2 থেকে আরো ক্ষুদ্র নেই, একবার 2 এর কাছাকাছি চলে যায়, কাছাকাছি পর্যায়ে পর্যন্ত চলে গেলাম আমরা, দেখো সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা মান পাবো, সেক্ষেত্রে মানটা হবে 3.999। ঠিক আছে, আবার যখন আমরা 2 এর থেকে জাস্ট অল্প একটু বড় মান নিব, জাস্ট অল্প একটু, সেটা হচ্ছে কি 2.01, সেই ক্ষেত্রে আমরা কি পাবো
সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ধরে নাও 2.01 দিলাম, 01 এর উপর স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2.01 মাইনাস 2, সেই ক্ষেত্রে আমরা যে মানটা পাবো মোস্ট প্রবাবলি 4.01। ঠিক আছে, সেক্ষেত্রে ফাংশনটার মান পাবো আমরা কত, 4.01। ঠিক আছে, হ্যাঁ 4.01। আমার যদি আমার 2 থেকে আরো ক্ষুদ্র নেই, ঠিক আছে, 2 থেকে যে আরো ক্ষুদ্র নেই, ক্ষুদ্র সংখ্যাটা হচ্ছে এখানে বসে, 2 এর কাছাকাছি সংখ্যা হচ্ছে এইটা, আর 2 এর থেকে আরেকটা দূরবর্তী সংখ্যা হচ্ছে এটা, কিন্তু দুইটাই 2 এর সমান, 2 এর কাছাকাছি একদম। এই ক্ষেত্রে যদি এই মানটা নিই তাহলে আমরা আসি কি 4.001। ঠিক আছে, দেখো আমি এখানে কি করলাম, যখন আমি ফাংশনটার মধ্যে সরাসরি 2 বসাই দিলাম, তো ফাংশনটা অসংজ্ঞায়িত হইতেছে, এই যে ফাংশনটা অসংজ্ঞায়িত হইতেছে, ক্র্যাক করতেছে, এই পয়েন্টটাতে ফাংশন ক্র্যাক করতেছে, অর্থাৎ সেটা মানে দাঁড়া হচ্ছে যে এই বিন্দুতে x এর মান 2 হলে ওই ফাংশনটা অবিচ্ছিন্নতা সৃষ্টি হয়, সেখানে একটা ক্র্যাক সৃষ্টি হয়। কিন্তু যদি আমরা 2 এর থেকে জাস্ট একটু অল্প ছোট মান নিই অথবা একটুখানি অল্প বড় মান নেই, সেক্ষেত্রে কি ফাংশনটা কিন্তু ডিফাইন হইতেছে, এক্সিস্ট করতেছে, অর্থাৎ সেখানে সে অবিচ্ছিন্নতা প্রকাশ করতেছে, অর্থাৎ সেখানে সেই ফাংশনটা আছে। তো দেখো আমি যখন বললাম যে ফাংশনটা আছে, দেখো আমি তখন কি করলাম, আমি এখানে টোটাল কি করলাম, যখন আমরা কি করছি x এর মান খুব দুইয়ের নিকটবর্তী নিছি, সেটা হইতে পারে x এর থেকে ক্ষুদ্রতম ছোট অথবা ক্ষুদ্রতম বড়, অর্থাৎ সেটা দুইয়ের দিকে যাইতেছে অথবা দুইয়ের দিকে আসতেছে, বাম থেকে যাইতেছে অথবা ডান থেকে আসতেছে সংখ্যা রেখা। তো সেই ক্ষেত্রে যখন দুই না হবে, অর্থাৎ দুইয়ের কাছাকাছি অর্থাৎ নিকটবর্তী হবে, সেক্ষেত্রে দেখো প্রত্যেক ক্ষেত্রে ফাংশনটার যে মান, ফাংশনটার মান 4 এর দিকে যাওয়ার একটা প্রবণতা রাখতেছে। দেখো ফাংশনটার মান হচ্ছে কি প্রত্যেক ক্ষেত্রেই 4 এর দিকে যাওয়ার প্রবণতা রাখতেছে। দেখো ফাংশনটার মান কত হয়েছে, এখানে যখন আমরা 2 এর নিকটবর্তী মান বসাইছি তখন ফাংশনের মান কত হয়েছে, ফাংশনের মান অ্যাপ্রক্স 4, 3.99 যেটা অ্যাপ্রক্স 4। আবার যখন 1.999 বসাইছি তখন কি এই ফাংশনটা কি 4 এর একদম কাছাকাছি চলে গেছে, 3.999। আবার 2.00 নিছি অর্থাৎ অতি ক্ষুদ্র, 2 এর থেকে অতি ক্ষুদ্র মান নিছি, তখন কি আমার ফাংশনটা 4.01 যেটা 4 এর কাছাকাছি চলে গেছে। আবার এই ক্ষেত্রে সেম 4 এর একদম কাছাকাছি চলে গেছে যখন আমরা 2 এর নিকটবর্তী হয়েছি। এখানে দেখো আমরা এখানে একই জিনিস নিছি, যে মনে করো যখন ফাংশনটার মান x এর মান যখন আমরা 2 থেকে একটু ক্ষুদ্র নিছি, অর্থাৎ এই জায়গাটায় চিন্তা করো, এই জায়গাটাতে কিন্তু ফাংশনটা ডিফাইন ছিল, এক্সিস্ট করতো, কিন্তু যখন 2 তে গেছি তখনই সাথে সাথে ফাংশনটা ক্র্যাক হয়ে গেছে, এখানে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে। আবার 2 থেকে যখন একটুখানি বের হইছি, একটুখানি জাস্ট বেরোনো একটা ধার ঘেঁষা, এই পয়েন্টে ধার ঘেঁষা যখন পয়েন্টে আমরা গেলাম x এর মান, সেই ক্ষেত্রেও কিন্তু ফাংশনটা এক্সিস্ট করতেছে, অর্থাৎ সেই ক্ষেত্রে ফাংশনটার মান হচ্ছে 4 হইতেছে, ধরে নাও এই মানটা হইতেছে 4, এই যেখানে অবিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে, ধরে নাও এখানে y মান ছিল 4, এই 4 পয়েন্টের কাছাকাছি আসে যখন আমরা 2 এর থেকে হচ্ছে একটু ক্ষুদ্র অথবা একটু বৃহত্তর মান নেই, সেক্ষেত্রে ফাংশনটার মান কি হয়, 4 এর থেকে একটু ক্ষুদ্রতর অথবা একটু বৃহত্তর হয়, কিন্তু 4 এর দিকে যায় না। আবার x এর মান কি 2 এর মানে 2 ও হয় না, আবার ফাংশনের মান কি 4 ও হয় না। তো এই জিনিসটাকে বলা হয় এইভাবে লিমিটের ভাষায়, যে লিমিট x টেন্ডস টু 2 f of x ফাংশনের মান হচ্ছে 4, এই জিনিসটা বলা হয়। এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে তোমাকে ভাইরা বুঝাইতেছি আমি, এই কথাটার মধ্যে প্রত্যেকটা জিনিস আমি ভাঙায় বোঝাই। এই যে চিহ্নটা দেখতে পারতেছো, এই চিহ্নটাকে বলা হয় টেন্ডস টু। টেন্ড হচ্ছে প্রবণতা, কোনো কিছুর দিকে যাওয়ার প্রবণতা, অর্থাৎ x এর মান যখন 2 এর দিকে যাওয়ার প্রবণতা রাখে। কিন্তু পুরো একটা কথা দেখো, লিমিট আছে, লিমিটটা হচ্ছে এই দুইটা টার্মকে প্রভাবিত করে, এই দুইটা টার্মকে হচ্ছে প্রভাবিত করে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে কি 4। কিভাবে প্রভাবিত করে আমি বুঝাই। x টেন্ডস টু 2, যখন x যখন 2 এর দিকে হয়, 2 এর দিকে যাওয়ার প্রবণতা থাকে, কিন্তু লিমিট দেওয়া বুঝিয়েছে যে 2 হয় না, লিমিট দেওয়া বুঝিয়েছে কি x এর মান 2 হবে না, কিন্তু 2 এর দিকে যাওয়ার প্রবণতা রাখবে, তখন সেই ক্ষেত্রে এই যে ফাংশনটা হবে, সেই ফাংশনটার মান 4 এর দিকে যাওয়ার প্রবণতা রাখবে, অর্থাৎ এই লিমিটটা দ্বারা বুঝাইতেছে যে f of x ফাংশনের যে মানটা হবে সেটা 4 এর দিকে যাওয়ার প্রবণতা রাখবে, কিন্তু 4 হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে মেইনলি এই কথাটার মানে, লিমিটের এই কথাটার মানে হচ্ছে কি, যখন লিমিট x টেন্ডস টু 2, তখন ফাংশনের সীমাস্থ মান হচ্ছে 4, অর্থাৎ ফাংশনের লিমিটিং ভ্যালু বলা হয় এটাকে, লিমিটিং ভ্যালু হবে হচ্ছে কি 4। অথবা আমরা এই ক্ষেত্রে যদি আমরা এই লেগটা আমরা যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পারবো যে আমরা এই ফাংশনের ক্ষেত্রে যখন x এর খুব নিকটবর্তী হয়ে গেছে, যখন 1.999
সেটা বাম দিক থেকে যেতে পারে 2 এর দিকে অথবা ডান দিক থেকে আসতে পারে 2.001। যখন 2 এর খুব নিকটবর্তী হয়ে গেছে তখন ফাংশনটা কিন্তু সংজ্ঞায়িত হয়েছে 4 এর দিকে, 4 এর খুব কাছাকাছি আসছে তখন মানটা এবার ফাংশনের মান, এবং কাছাকাছি এসে ওই ফাংশনটাকে সংজ্ঞায়িত করছে। ঠিক আছে, অর্থাৎ ওই ফাংশনটা ওই ক্ষেত্রে ওই বিন্দুটার মধ্যে ওই ফাংশনটা সংজ্ঞায়িত হইতেছে, এক্সিস্ট করতেছে। কিন্তু যখনই আমরা ওই x এর মানটা 2 দিয়ে দিতেছি তখনই ফাংশনটা ক্র্যাক করতেছে। তো এই কথাটাকে তখন আমরা এইভাবে লিখতে পারি যে যখন লিমিট হবে x → 0 তখন f of x অর্থাৎ ওই ফাংশনটার মান হবে কি, ওই ফাংশনটার সীমাস্থ মান হবে 4। ওই ফাংশনটার এই সমান চিহ্ন দ্বারা কিন্তু এটা না যে এটা বুঝাইতেছে না যে এই ফাংশনটার মান হবে 4, এই ফাংশনটার সীমাস্থ মান হবে 4, অর্থাৎ সেই ক্ষেত্রে এই ফাংশনটার সীমা হবে 4, এই যে 4, অর্থাৎ এই 4 এর সীমার ভিতরে তারা কেউই আসতে পারবে না, 4 হবে সীমা। ঠিক আছে, 4 থেকে হয় একটু ক্ষুদ্র হইতে হবে অথবা 4 থেকে একটু বড় হইতে পারবে, কিন্তু 4 হইতে পারবে না। এটা হচ্ছে লোকে এই ফাংশনটার সীমা, যার কারণে বলা হয় কি এই মানটা হচ্ছে এই ফাংশনের সীমাস্থ মান। তো এটাই ছিল হচ্ছে মেইনলি লিমিটের কনসেপ্ট। ঠিক আছে, যখন আমরা একটা ফাংশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মানের দিকে অগ্রবর্তী হয়, নিকটবর্তী হয়, ওই নিকটবর্তী হওয়ার ফলে যদি ফাংশনটার মান একটা নির্দিষ্ট দিকে যাওয়ার প্রবণতা রাখে অথবা ওই নির্দিষ্ট দিকে যাওয়ার নিকটবর্তী মানে ওই নির্দিষ্ট সংখ্যার নিকটবর্তী হয়, সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে ওই x সমান 2 এর ক্ষেত্রে আমরা a বিন্দু বললাম, x সমান a হওয়ার জন্য অর্থাৎ x যদি a এর দিকে যাওয়ার প্রবণতা রাখে অথবা x যদি a এর নিকটবর্তী হয় তখন ওই ফাংশনটাও কি একটা নির্দিষ্ট সংখ্যার নিকটবর্তী হয়, সেটা ধরলাম b। তো সেই ক্ষেত্রে কি বলা যেতে পারে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই ফাংশনটা a এর নিকটবর্তী হলে সরি এই x এর মানটা যদি a এর নিকটবর্তী হয় সেক্ষেত্রে ফাংশনটা হচ্ছে কি b এর নিকটবর্তী হবে। কিন্তু যদি x এর মানটা ওই a এর সমান হয়ে যায় তাহলে ফাংশনটা হচ্ছে কি এক্সিস্ট করবে না সেখানে। এটাই হচ্ছে মেইনলি আমাদের লিমিটের কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা এই গেল। এখন আসো তোমাকে ঢাল দিয়ে আরেকটা জিনিস বোঝাই এখন এখানে। আমরা লিমিট থেকে ডি ওয়াই বাই ডিএক্স কিভাবে আসে ওটা আমরা বাই করবো। আচ্ছা আসো, এখন মনে করো এখানে আরেকটা লেগ আছে, এটা ওয়াই এক্স ধরে নাও আমার এখানে যে আগের সংখ্যার মতনই এখানে ধরুন একটা পি বিন্দু আছে যেটা হচ্ছে কি এক্স ওয়াই, আর এখানে একটা পি বিন্দু আছে হচ্ছে কি পি ওয়ান বিন্দু আছে সেটা ধরলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই দুইটা বিন্দু আছে। ঠিক আছে, তাহলে এই দুইটা বিন্দু সংযোগ রেখে আমরা দেখলাম ওই ক্ষেত্রে একটা জ্যা উৎপন্ন করছিল। ঠিক আছে, কি উৎপন্ন করছিল, একটা জ্যা উৎপন্ন করছিল। এখন আমরা যদি এই বিন্দুটাকে যদি এই ফাংশনের ক্ষেত্রে অর্থাৎ y of f of x ফাংশনের ক্ষেত্রে যদি আমরা এই x1 বিন্দুটাকে x এর খুব কাছাকাছি আয়না ফেলি তখন আমরা দেখছিলাম কি x1 বিন্দুটা এখানে এই বিন্দুতে সমাপতিত হয়। সেই ক্ষেত্রে এই জ্যাটা কি হয়, সেক্ষেত্রে এই জ্যাটা এই বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক সৃষ্টি হয়, স্পর্শক হিসেবে সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে x এর মান 0 এর খুব মানে তাদের যে পরিবর্তন x1 আর এবং x এর যে পরিবর্তন তারা খুব ক্ষুদ্র হয়ে যায়। সেই ক্ষুদ্র মানটা কি 0 খুব কাছাকাছি, 0 হয় না। আর y এর পরিবর্তনটা হয় এরকম y1 মাইনাস y। তো এই ক্ষেত্রে আমরা যেটা লিখি যে লিমিট যখন x টেন্ডস টু 0 সেই ক্ষেত্রে আমরা কি লিখব যে y এর যে পরিবর্তন হয় আর lx এর যে পরিবর্তন হয় সেই কথাটা যে আমরা যখন x এর লিমিট x টেন্ডস টু যখন 0 হয় সেই ক্ষেত্রে এই ফাংশনের যে ঢাল পরিবর্তনের হার হচ্ছে এটা হয়। এবং এইটা যখন হয় তখন আমরা এই কথাটাকে এভাবে লিখতে পারি যখন x এর পরিবর্তনের হার খুবই শূন্য, এখানে দেওয়াই আছে x এর
এক্স যখন এক্স এর যে পরিবর্তনের হার সেটা যখন খুব শূন্যের কাছাকাছি হয়ে যায়, অর্থাৎ শূন্য হয় না, সেই ক্ষেত্রে আমরা যেটা আসে সেটা হচ্ছে আমরা এটাকে এইভাবে লিখি যে dx বাই dy। এটা মানে দ্বারা হচ্ছে এটা যে x এর খুব ক্ষুদ্রতম পরিবর্তনের সাপেক্ষে y এর কতটুকু পরিবর্তন হইলো, এই d বাই dx এর কথা মানে হচ্ছে এটা, এবং এটাকে এইভাবে বলা হয় যে ddx অফ y। ঠিক আছে, তো আমরা লিমিট থেকে এই জিনিসটা আনা শিখলাম যে কিভাবে লিমিট থেকে এই জিনিসটা আনতে হয়। ঠিক আছে, বা আনতে কিভাবে, যখন লিমিট x টেন্ডস টু 0 হবে সেই ক্ষেত্রে ডেল y বাই ডেল x, অর্থাৎ এই ফাংশনের যে ঢাল ছিল সেই ঢালের পরিবর্তনের হার কত, এবং সেই ক্ষেত্রে আমার এই কথাটার অর্থ হচ্ছে dy বাই dx, অর্থাৎ এই কথাটার অর্থ দাঁড়ায় যে যখন x এর পরিবর্তনের হার শূন্য তখন y এর পরিবর্তন কত হয় সেটা নির্ণয় করো, এবং এটা দিয়ে আমরা যত ম্যাথ আছে সামনে আমরা সবগুলা ম্যাথ দেখব। এটাকে বলা হয় অন্তরক সহগ অথবা হচ্ছে ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট বলা হয়, এটাকে বলা হয় অন্তরক সহগ, অন্তরক সহগ অথবা ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট, ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট, এটাকে এভাবে বলা হয় ddx অফ y। ঠিক আছে, তো ddx অফ y কথাটা মানে যা সেটা হচ্ছে এইখানে। ঠিক আছে, তো আমরা শিখলাম ddx অফ y এর কনসেপ্ট। ঠিক আছে, চলো। আচ্ছা, তো এখন আমরা দেখলাম কেবল যে ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্টের মানে কি। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা দেখব লিমিটের কিছু ধর্মাবলী। ঠিক আছে, তো চলো আমরা দেখি। লিমিটের কিছু মৌলিক ধর্মাবলী আছে, সেগুলো আমরা এখন দেখব। মৌলিক ধর্মাবলী, আচ্ছা সরি, আচ্ছা মৌলিক ধর্মাবলী কি? এক নাম্বার হচ্ছে যে লিমিটটা, ধরে নাও দুইটা বীজগণিতিক ফাংশনের বীজগণিতিক সমষ্টি, যদি একটা লিমিটের ভিতরে যদি আমার দুইটা বীজগণিতিক ফাংশনের সমষ্টি থাকে, তখন সেই ক্ষেত্রে ওই দুইটা ফাংশনের আলাদা আলাদা লিমিটের বীজগণিতিক সমষ্টি সমান হবে। কেমন? ধরে নাও আমার এখানে মনে করো লিমিট ধরে নাও x টেন্ডস টু 0 আছে, তো এটার আন্ডারে একটা ফাংশন আছে, সেটা ধরে নাও f অফ x প্লাস g অফ x। এই টার্মটাকে আমরা এভাবে লিখতে পারবো, সেটা কেমন? যে লিমিট x টেন্ডস টু 0 ফাংশন f অফ x প্লাস লিমিট x টেন্ডস টু 0 ফাংশন g অফ x। ঠিক আছে, এটা হচ্ছে লিমিটের একটা ধর্মাবলী। অর্থাৎ যদি লিমিটের ভিতরে দুইটা ফাংশন বীজগণিতিক সমষ্টির উপর থাকে, সেক্ষেত্রে আমরা ফাংশনটাকে ইন্ডিভিজুয়ালি ওই লিমিটের আন্ডারে আইনা তাদের প্রত্যেকটা ফাংশনের লিমিটের বীজগণিতিক সমষ্টি দ্বারা প্রকাশ করতে পারবে। এটা হচ্ছে লিমিটের একটা মৌলিক ধর্মাবলী। ঠিক আছে, তৃতীয় নম্বর ধর্মাবলী, এবং এটা যোগ্য উভয় ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, দ্বিতীয় নম্বর ধর্মাবলী সেটা হচ্ছে গুণের। ধরে নাও দুইটা ফাংশন যদি গুণফল আকারে থাকে লিমিটের ভিতরে, তো সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি দুইটা ফাংশনের লিমিটের গুণফলই হবে এই লিমিটটার সমান, অর্থাৎ এই লিমিটের ভিতরে যে দুইটা ফাংশনের গুণফল আছে সেটার সমান। সেটা কি হবে? ধরে নাও লিমিট x টেন্ডস টু 0 ফাংশন f অফ x প্লাস লিমিট x টেন্ডস টু 0 ফাংশন অফ g অফ x। প্লাস দিছে, সরি এক্সট্রিমলি ডাবল গুণ। ঠিক আছে, তো এটা হচ্ছে লিমিটের আরেকটা ধর্মাবলী, যে যখন দুইটা ফাংশন গুণ আকারে থাকবে লিমিটের আন্ডারে, তখন ওই ফাংশনটার ইন্ডিভিজুয়ালি লিমিট, অর্থাৎ এই ফাংশনটার ইন্ডিভিজুয়ালি লিমিট এবং এই ফাংশনটার ইন্ডিভিজুয়ালি লিমিট, অর্থাৎ এই ফাংশনটার ইন্ডিভিজুয়ালি লিমিট, এই ফাংশনটার ইন্ডিভিজুয়াল লিমিট দুইটা গুণ আকারে আসবে। দুইটা ফাংশনের গুণফলের লিমিট ওই ফাংশনের প্রত্যেকটা ফাংশনের লিমিটের আলাদা আলাদা গুণফল।
এই দুটা সমান হয়, ঠিক আছে। তৃতীয় যে ধর্মাবলী সেটা হচ্ছে ভাগফলের ধর্মাবলী, সেটা হচ্ছে লিমিট ধরে নাও x যদি 0 হয় এবং ফাংশন ধরে নাও f of x যদি g of x হয়, তো সেই ক্ষেত্রে আমরা এই ফাংশনটাকে ইন্ডিভিজুয়ালি ভাগফলের সূত্র দ্বারা ফেলাতে পারবো, যে লিমিট x টেন্ডস টু 0 হইলে ফাংশন f of x ভাগ লিমিট x টেন্ডস টু 0 হইলে ফাংশন g of x। এই তিনটা হচ্ছে ফাংশনের মৌলিক ধর্মাবলী, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল লিমিটের কয়েকটা কনসেপ্ট। লিমিট হচ্ছে আমাদের এই যখন আমরা অন্তরীকরণ করব তখন আমরা লিমিটের সংজ্ঞাগুলো বুঝবো এবং লিমিটের সংজ্ঞাগুলো বোঝার মাধ্যমে আমরা অন্তরীকরণ সম্বন্ধে আমার ধারণাগুলো আরো ক্লিয়ার হবে। তো এই কারণে আমরা ফার্স্ট লিমিটের কিছু ধর্মাবলী শিখলাম। লিমিটের ধর্মাবলী দ্বারা আমরা কি শিখলাম, যখন দুইটা ফাংশন যখন যোগ আকারে থাকবে তখন আমি দুইটা ফাংশনকে আমরা ভাগ করে ওই ফাংশনের লিমিট আকারে বসায় ওই ফাংশন দুটোকে যোগ বিয়োগ করতে পারবো, ফাংশন দুটাকে আমরা গুণ এবং ভাগও করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবং আরেকটা গুরুত্বপূর্ণ টার্মস কি শিখলাম, যে যখন লিমিট x টেন্ডস টু 0 হবে অর্থাৎ x এর মান যখন 0 এর কাছাকাছি হবে তখন সেই ক্ষেত্রে এই কথার অর্থ অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 del y ডিভাইডেড বাই del x, এই কথার অর্থ দাঁড়ায় হচ্ছে এটা যে dy বাই dx, ঠিক আছে। এবং এই কথার মানে হচ্ছে কি, যখন x এর পরিবর্তন শূন্যর খুব কাছাকাছি তখন y এর পরিবর্তনটা কত, x এর পরিবর্তন যখন একবারে অ্যাপ্রক্স মানে এটাকে বলা ইনফিনিট স্মাইল বলা হয়, এটাকে ইনফিনিট স্মাইল যখন আমার এই x এর মানটা x এর পরিবর্তনের হারটা 0 কাছাকাছি চলে যাবে একবারে, সেই ক্ষেত্রে y এর পরিবর্তন কত, এটাই হচ্ছে মেইনলি আমাদের অন্তরীকরণের সহগ। এবং এটা দ্বারাই মেইনলি অন্তরীকরণ করা হয়। কাকে অন্তরীকরণ করা হয়, ddx কে y এর সাপেক্ষে মানে ddx এটাকে বলা হয় অপারেটর, অন্তরীকরণের অপারেটর অথবা ডিফারেনশিয়াল অপারেটর। এবং এই অপারেটরটাকে দিয়ে আমার y কে মেইনলি ডিফারেন্সিয়েশন করা হয়। এই কথা অর্থ হচ্ছে এই আমরা ফার্স্টেই বলছিলাম যে অন্তরীকরণ করার কথা হচ্ছে অর্থ হচ্ছে কি, যে কোনো কিছু কোনো রাশির পরিবর্তনের হার, ঠিক আছে, কোনো রাশি পরিবর্তনের হার, যে আমরা দেখছিলাম যে যখন আমরা নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করবো, ধরে নাও নির্দিষ্ট যখন আমরা দূরত্ব অতিক্রম করছি, ঠিক আছে, সে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার হার অর্থাৎ এইটা, যে আমার নির্দিষ্ট সময় অর্থাৎ সময় যখন কিছু ক্ষুদ্র পরিবর্তন ছিল, সে সবাই ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে আমার স্মরণের কতটুকু পরিবর্তন হয়েছে ওইটা দ্বারা আমরা ফার্স্টে দেখছিলাম যে আমরা বেগ নির্ণয় করছি, অথবা আমরা যে মোটরসাইকেলের যে স্পিডটা দেখি, স্পিডোমিটারে যে আমাদের যে মানগুলো আসে সেটা মূলত এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আসে। যখন আমরা ডিটি এর সাপেক্ষে অর্থাৎ সময়ের খুব ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে এক্স এই এস এর পরিবর্তনটা নির্ণয় করব, তখনই আমরা কি পাবো, এই ভেলোসিটি পাবো। আবার যখন আমরা মনে করো টেম্পারেচার নির্ণয়ের ক্ষেত্রে মনে করো আমরা কত দ্রুত একটা, অথবা ধরে নাও আমি একটা এই মার্কারটাকে যদি আমি এখান থেকে ফালাই দিই, ঠিক আছে, এখান থেকে যদি ফালাই দিই তাহলে এই মার্কারটা খুব আস্তে আস্তে প্রথমে বেগ অল্প থাকবে, পরবর্তী যখন পড়তে থাকবে সেটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকবে। এই যে বেগের যে পরিবর্তনের হার, সেই বেগের পরিবর্তনের হারটা আমরা মেইনলি ডিফারেন্সিয়াল অর্থাৎ অন্তরীকরণের কোএফিসিয়েন্ট দ্বারা নির্ণয় করতে পারি। ধরে নাও খুব অল্প সময় যে ডিডি অফ ভি, খুব অল্প সময়ের পরিবর্তনের কারণে আমার বেগের কত পরিবর্তন হলো সেটাই হচ্ছে আমার কি ত্বরণ। এবং এই ত্বরণটা আমরা কি দ্বারা নির্ণয় করতে পারতেছি, এর ডিফারেন্সিয়েশনের মাধ্যমে নির্ণয় করতে পারতেছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেইনলি এইখানে হচ্ছে লিমিটের ধারণাটা আসলে এখান থেকে আসে, যে আমার যদি টি এর পরিবর্তন খুব শূন্যের কাছাকাছি হয়ে যায়, টি এর পরিবর্তন খুবই ক্ষুদ্র হয়, তো সেই ক্ষেত্রে আমার ভি এর পরিবর্তনটা কত আসতেছে, ঠিক আছে। আমাদের ঢালের ক্ষেত্রে দেখছিলাম যখন এই ঢালটা একটা বক্ররেখায় স্পর্শক হয়ে গেছিল তখন কি ছিল, এক্স এর পরিবর্তনটা খুবই জিরো হয়ে গেছিল, মানে খুবই জিরোর কাছাকাছি চলে গেছিল, যে এক্স এর যে পরিবর্তনটা আসে এক্স মাইনাস এক্স, সেটা কি যেহেতু এটা সমানুপাতিক হয়েছিল, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব ধরে নাও একবারে জিরোর কাছাকাছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এর ঢালের যে পরিবর্তনটা, সেই ঢালের পরিবর্তনটা আমরা কি লিখছিলাম, y1 মাইনাস y ডিভাইডেড বাই x1 মাইনাস x, অর্থাৎ x এর যে ক্ষুদ্র পরিবর্তন, এই ক্ষুদ্র পরিবর্তনের কারণে y এর কি পরিবর্তন হলো, এই ফাংশনটার কি পরিবর্তন হলো, ঠিক আছে। এইটাই ছিল হচ্ছে মেইনলি আমাদের অন্তরীকরণের কনসেপ্ট, যে কোনো কিছুর সাপেক্ষে অর্থাৎ কোনো কিছু ক্ষুদ্র পরিবর্তনের কারণে অন্য আরেকটা রাশি কতটুকু পরিবর্তিত হইতেছে সেটাকেই বলা হবে আমাদের মেইনলি অন্তরীকরণ, ঠিক আছে। এবং অন্তরীকরণের যে কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগটা সেটা হচ্ছে ddx,
এবং ডিডিএক্স এর মধ্যে যখন আমরা কোনো রাশিকে ইনক্লুড করব, তখন সেই রাশিটা ইনক্লুড করা মানে হবে যে এক্স এর খুব ক্ষুদ্র পরিবর্তনের কারণে ওয়াই এর কতটুকু পরিবর্তন ঘটে, ঠিক আছে, ওয়াই এর কতটুকু পরিবর্তন ঘটে। তো এইটা হচ্ছে মেইনলি আমাদের অন্তরীকরণের কনসেপ্ট, ঠিক আছে, এবং আমরা এটা দিয়ে সামনে বিভিন্ন অঙ্ক করব, ঠিক আছে। তো আমরা লাস্ট কি শিখলাম যে অন্তরীকরণ কথার অর্থ হচ্ছে কি, অন্তরীকরণ কথার অর্থ হচ্ছে হয় আমাকে যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মস করব এই আমরা ইন্টারের হোল লাইফে, তখন আমাকে হয় বলা হবে যে একটা সমীকরণ দিয়ে ঢাল নির্ণয় করো। তো ঢাল নির্ণয় করে ফার্স্টে আমি অর্থ বলছি যে ঢাল নির্ণয় করার অর্থই হচ্ছে আমাদের অন্তরীকরণ করা, ওই ফাংশনটাকে অথবা ওই সমীকরণটাকে অন্তরীকরণ করা। অথবা যখন বলবে যে আমরা কোনো রাশির পরিবর্তনের হার নির্ণয় করো, তখন আমরা হচ্ছে কি অন্তরীকরণ করবো সেই রাশির ক্ষেত্রে। তো এইটার মানে হচ্ছে মেইনলি অন্তরীকরণ, ঠিক আছে। তো আমরা অন্তরীকরণ মানে আমরা এখন বুঝলাম, আর আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। চলো। আচ্ছা, আমরা লিমিট শিখছি। আচ্ছা আচ্ছা, লিমিট বলতে আরো কিছু জিনিস আমরা শিখবো আজকে। লিমিট, আচ্ছা দেখো আমরা লিমিটের ক্ষেত্রে কিভাবে টার্মটাকে আমরা ডিফাইন করছিলাম যে যখন একটা ফাংশনের এক্স এর মান এই জায়গায় এই ফাংশনটা অবিচ্ছিন্ন, এখানে এটা হচ্ছে y অফ f অফ x, ঠিক আছে, এবং এটা হচ্ছে x এর দিকে যাইতেছে, এটা হচ্ছে y এর দিকে যাইতেছে। এখন দেখো এই ফাংশনটার ক্ষেত্রে আমরা কি করছিলাম, যখন আমরা x এর মান ধরে নাও এখানে x এর মান 2, যখন আমরা x এর মান 2 ধরছিলাম তখন কি ফাংশনটা ক্র্যাক করছিল, ফাংশনটা বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছিল, অর্থাৎ সেই পয়েন্ট x এর মান 2 এর জন্য এই ফাংশনটা ডিফাইন হয় না, ঠিক আছে। কিন্তু যখন আমরা ফাংশনটার মান 2 এর থেকে খুব ছোট রাখি অথবা 2 এর থেকে খুবই ক্ষুদ্রতর অংশে বড় রাখি, তখন সেই ক্ষেত্রে আমার ফাংশনটা আবার কি এক্সিস্ট করা শুরু করে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা বুঝলাম কি ওই ফাংশনটার যে লিমিট, ওই ফাংশনটার সীমাস্থ মান, লিমিটের আরেকটা কথা অর্থ হচ্ছে সীমাস্থ মান, সেই ক্ষেত্রে ফাংশনটার যে সীমাস্থ মান থাকে সেই সীমাস্থ মান হয় 4, অর্থাৎ ওই ফাংশনটার ক্ষেত্রে আমরা যদি 2 এর খুব নিকটবর্তী হয় তাহলে ফাংশনটার মান 4 এর নিকটবর্তী হয়, কিন্তু 4 হয় না, 4 হলেই ওই ফাংশনটা ক্র্যাক করবে। তো সেই ক্ষেত্রে ওই ফাংশনটার সীমাস্থ মান হচ্ছে 4, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা এই সীমাটা আমরা অতিক্রম করতে পারবো না, ঠিক আছে। এটাই আর কি মেইনলি লিমিটের সংজ্ঞা, ঠিক আছে। এখন লিমিটের ক্ষেত্রে আমার দুইটা টার্ম আছে, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, আর একটা হচ্ছে কি রাইট হ্যান্ড লিমিট। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা কি? এই যে দেখো আমরা যখন বললাম যে x এর মান যদি আমরা খুব ক্ষুদ্রতর ফর্ম হয়, খুব ক্ষুদ্রতর হয়, অর্থাৎ x এর মানটা 2 এর নিকটবর্তী হয়, সেটা কেমনে হইতে পারে, বাম দিক থেকেও যেতে পারে 2 এর দিকে, আবার ডান দিক থেকেও 2 এর দিকে যেতে পারে। যদি বাম দিক থেকে যায় তাহলে সেক্ষেত্রে আবার কি হয় সংখ্যা রেখার ক্ষেত্রে, যদি ধরে নাও যে 1.99 অথবা হচ্ছে 1.999 এই সংখ্যাটা হতে পারে, যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 2, অর্থাৎ x এর মান 2 এর সন্নিকটবর্তী হয়। আবার সেটা হচ্ছে কি 2 এর বড় হয়েও, 2 এর থেকে বড় হয়েও, ক্ষুদ্রতর বড় হয়েও 2 এর দিকে আগাইতে পারে, সেটা কি মনে করো 2.001, 2.01, ঠিক আছে, এভাবে হইতে পারে। তো যখন x এর মানটা 2 এর দিকে বাম থেকে ডানে যাবে, সেক্ষেত্রে লিমিটিং ভ্যালুটার ক্ষেত্রে আমরা এইভাবে বলবো যে লিমিট যখন x, অর্থাৎ x যেহেতু 2 এর দিকে সন্নিকটবর্তী, কোন দিক থেকে সন্নিকটবর্তী, সংখ্যা রেখার বাম পাশ থেকে সন্নিকটবর্তী, সেক্ষেত্রে আমরা 2 এর উপর একটা মাইনাস চিহ্ন দিব। যে লিমিট x টেন্ডস টু 2 হয়, সেক্ষেত্রে ফাংশন f অফ x এর সীমাস্থ মান লিমিটিং ভ্যালু হয় 4, অর্থাৎ সেক্ষেত্রে ফাংশনটা 4 এর দিকে যাওয়ার প্রবণতা রাখে। তো এই জিনিসটাকে আমরা তখন এই টার্মে ডিফাইন করে থাকি যে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 2, এটার যে উপরে যে মাথা থাকবে সেই মাথায় আমরা একটা মাইনাস চিহ্ন দেব, এবং মাইনাস চিহ্ন দ্বারা বোঝাই হবে যে এটা হচ্ছে এই ফাংশনের লেফট হ্যান্ড লিমিট। এটাকে বলা হবে কি ফাংশনটা লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ আমরা 2 এর দিকে যে গেছি, 2 এর দিকে আমরা কিভাবে গেছি, আমরা বাম থেকে ডান দিকে গেছি, সেক্ষেত্রে আমরা কি এই 2 এর উপরে এই মাইনাস চিহ্নটা দিই।
আর যদি যখন আমরা মনে করো ডান থেকে যদি 2 এর দিকে আসি, বাম দিকে অর্থাৎ 2 এর যে বড় 2 এর থেকে যে অল্প একটু বৃহত্তম সংখ্যা থাকবে সেই সংখ্যা যদি 2 এর দিকে আসা শুরু করে, অর্থাৎ x এর মান যদি 2.001 অথবা 2.01 এরকম হয়, অর্থাৎ 2 এর দিকে নিকটবর্তী হয়, সেটা নিকটবর্তী কিভাবে হয়েছে, ডান থেকে বামে আসছে, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখি যে x টেন্ডস টু 2, এখানে মাথার উপরে প্লাস চিহ্ন থাকবে, প্লাস চিহ্ন দেওয়ার পর যে তখন ফাংশনের মান কি হয়, তখন ফাংশনের মান হয়, ফাংশনের সীমাস্থ মান হয় 4। অর্থাৎ এই ক্ষেত্রে এটাও বোঝা যাচ্ছে যে আমরা যদি x কে 2 এর নিকটবর্তী করি তখন সেক্ষেত্রে ফাংশনের মানটা 4 এর নিকটবর্তী হয়, ঠিক আছে। এবং যখন এই এই দুইটা যখন সমান হবে, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট, এবং এটাকে যেহেতু রাইট হ্যান্ড লিমিট বলে এবং এটাকে যেহেতু লেফট হ্যান্ড লিমিট বলে, লেফট হ্যান্ড লিমিট কথাটার মানে হচ্ছে যে ওইখানে যে x এর মানটা, ওই x এর মানটা বাম থেকে হচ্ছে ডান দিকে যাবে। আর রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এই ফাংশনটার যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0.2 বলা হয়েছে, সেই ক্ষেত্রে বুঝাইতে হবে, আমরা বুঝতে পারবো যে প্লাসটা চিহ্ন দেখলে বুঝতে পারবো যে রাইট হ্যান্ড লিমিট, এবং সেই ক্ষেত্রে x এর যে মানটা সেটা ডান থেকে বাম দিকে আসছে, ঠিক আছে। প্লাস চিহ্ন দেওয়ার মানেই আমরা এটা বুঝবো, যখন ডান থেকে বাম দিকে আসছে সেই ক্ষেত্রে ফাংশনটার সীমাস্থ মান আছে 4, অর্থাৎ ফাংশনটা কি 4 এর দিকে যাওয়ার প্রবণতা রাখছে, ঠিক আছে। এই দুটার একটা তাৎপর্য আছে, যখন লেফট হ্যান্ড লিমিট এই যোগাসটা যখন রাইট হ্যান্ড লিমিট থাকে, ঠিক আছে, তো এই সকল ক্ষেত্রে দেখা যায় যে আমার ফাংশনটা এক্সিস্ট করে, ঠিক আছে। ফাংশনটা কি আমাদের এক্সিস্ট করে, ফাংশন এক্সিস্ট করার আরো কিছু শর্ত আছে, সেগুলো আমরা এখন শিখবো, তারা মুছে দিই। আচ্ছা, তো আমরা এতটুকু আমি আবার রিপিট করি যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট আমি কি বললাম। লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে যখন আমরা x এর মান যখন 2, তখন লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা এটা এইভাবে বলবো, যখন x এর মান বাম থেকে ডান দিকে আসতেছে 2 এর দিকে, অর্থাৎ x এর মান 2 এর থেকে ক্ষুদ্রতম সংখ্যা থেকে 2 এর দিকে যাইতেছে, তখন ফাংশনটার মান কি 4 এর দিকে অগ্রবর্তী হইতেছে, এটাকে বলা হবে ওই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট। আর যখন আমি এইটাকে এইভাবে বলবো যে x এর মান 2 এর থেকে বড় সংখ্যা, 2 এর থেকে বড় সংখ্যা যখন 2 এর দিকে আসতেছে, 2 এর নিকটবর্তী হইতেছে, সেক্ষেত্রে ফাংশনের মানটা হচ্ছে কি 4 এর দিকে নিকটবর্তী হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো কি x এর যে মানে ওই লিমিটিং ভ্যালু যেটা, সেটা হচ্ছে কি আমরা সেক্ষেত্রে বলবো যে ওই লিমিটিং ভ্যালুটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে। আচ্ছা, এই ছিল লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের সংজ্ঞা। এখন আমরা অন্য একটা টপিক দেখবো। আচ্ছা, বেসিকটা মোটামুটি কমপ্লিট হয়েছে, পরবর্তী ক্লাস থেকে আরেকটা খালি বেসিক আছে, ওটা দেওয়ার পর তারপরে আমি ইয়াতে চলে যাবো একবারে, ওই যে 20 মিনিটের যে লেকচার ওটাতে চলে যাব। বেসিক পড়াইতেছেন এখন? না না, এইটার যে মেইন যে কনসেপ্ট, এই কনসেপ্ট দেওয়া শেষ, ঠিক আছে। কারণ কালকে হচ্ছে আপনার যে ম্যাথসগুলা যে কোন বইতে আসছে বা নেক্সট ক্লাসে ওগুলা সংক্রান্ত আমি ইয়া দিব। হ্যাঁ, এই তো মানে বইটার যে বইটার যে ম্যাথস আর হচ্ছে যে শর্ট ট্রিকি কোশ্চেন ওগুলো সংক্রান্ত দিব। কারণ এই কনসেপ্টটা হচ্ছে মানে কনসেপ্ট দেওয়ার ক্ষেত্রে একটুখানি থাকতে হয়, ঠিক আছে। আমি এই জন্য আর কি কনসেপ্টটা ভালো করে আনছি, এই কনসেপ্টটা দিয়ে দিছি। আর হচ্ছে আমার সামনের ক্লাস